আমরা শুরু করছি আজকের আমাদের স্ট্রেট টকস আনএডিটেড। এই অনুষ্ঠানে দ্য প্লুরালস এর ইউটিউব চ্যানেলে আপনারা দেখেন যে এই মুহূর্তে যে বিষয়গুলি সারা পৃথিবীর, বিশেষ করে আমাদের দেশ এবং রাজ্যকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে, সেটা নিয়ে আমরা কথা বলি বিশিষ্ট মানুষদের সঙ্গে 1:1 সরাসরি। অর্থাৎ এখানে তর্ক বিতর্ক জায়গা নেই, এখানে স্পষ্ট প্রশ্ন এবং তার স্পষ্ট উত্তর, এটাই আমরা খুঁজে বের করি। এবং একটা আমাদের ইচ্ছা থাকে যে শুধু সমস্যার কথা বলা নয়, সমস্যার কথা তো বলতেই হবে, সমস্যার কথা না বললে তো সমাধানে পৌঁছানো যায় না, কিন্তু শুধু সমস্যার কথা বলে থেমে থাকা নয়, সমাধানটা যেন দেখা যায়, অন্তত দেখার চেষ্টা করা যায়, সেই চেষ্টা আমরা করি এই অনুষ্ঠানে। আজকের যে স্ট্রেট টকস আনএডিটেড, সেটার বিষয় হলো এই মুহূর্তে আমরা সবাই যার জন্য অতি উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছি, কি হবে একটা ভাব, থার্ড ওয়েভ, কোভিড এর থার্ড ওয়েভ, করোনা থার্ড ওয়েভ, তৃতীয় ঢেউ কি আসতে চলেছে নাকি না, নাকি আসলেও কত বড় সেই ওয়েভ হবে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর তপন মুখার্জি। ডক্টর মুখার্জি কলকাতা পুরসভার অ্যাডভাইজার হেলথ এবং বিভিন্ন যে কলকাতা পুরসভার যে পলিসি এবং যে কাজ, তার মধ্যে যারা একবার প্রথম সারিতে রয়েছেন, ডক্টর মুখার্জি তার অন্যতম। এবং এই করোনা পর্বের মধ্যে প্রথম থেকে যিনি আমার সঙ্গে নিয়মিত বারে আলোচনা করছেন, এমন একটা পাবলিক ডিসকোর্স হচ্ছে, সেটা ডক্টর মুখার্জি তার অন্যতম। এবং আমরা বারে কথা বলছি। ডক্টর মুখার্জি, ওয়েলকাম টু দ্য শো। নমস্কার। যেটা এই মুহূর্তে ডক্টর মুখার্জি আমি যেটা বলে শুরু করলাম, আমরা যদি একটু ফিগারস এর দিকে তাকাই, দু তিনটে জিনিস খুব ছোট করে আমি আপনাকে এবং দর্শকদের বলে দিতে চাইছি। এক হলো যে একদিক থেকে মনে হচ্ছে যে ভারতবর্ষ সেকেন্ড ওয়েভের একেবারে তলায় এসে উপস্থিত হয়েছে। যেটা একসময় 4 লক্ষের উপর প্রতিদিন ইনফেকশন হচ্ছিল, সেটা গতকালের ফিগার হচ্ছে 42,000, তার মানে 10 ভাগের 1 ভাগ। কিন্তু পাশাপাশি কতগুলো চিন্তার জায়গাও রয়েছে। যে রাজ্যগুলো ভারতবর্ষের সবচেয়ে বেশি এই কোভিড এর কারণে, করোনার কারণে আক্রান্ত হয়েছে, তার অন্যতম হলো কেরালা, এবং সেখান থেকে ইনফেকশনটা স্প্রেড করা শুরু করেছিল। সেই কেরালা গতকাল 17,000 ইনফেকশন একদিনে তারা রেকর্ড করেছে, এবং যেটা বলা হচ্ছে প্রায় 45 দিন পর এইরকম একটা ফিগারে আবার কেরালা উঠলো। কেরালার ফিগার একসময় 18,000-এর উপর চলে গেছিল, সেটা নেমে গিয়ে অনেক কমে নেমে গিয়েছিল, আবার বেড়ে 17,000-এর উপর উঠে এসেছে। এটা কতটা চিন্তার কথা। সেরকম যেমন ওই আন্দামানে বর্ষা শুরু হলে আমরা অঙ্ক কষি কতদিন পর বর্ষা কলকাতায় ঢুকবে, ঠিক একইভাবে কেরালায় এই যে ওপর দিকে যাওয়ার যে গ্রাফ, সেই গ্রাফ আমাদের কলকাতা, আমাদের পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা কি, সেটা একটু আপনার কাছে জানার চেষ্টা করব। আরো দুটো তিনটে বিষয় গতকাল একটি আন্তর্জাতিক সংস্থা, সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট আমেরিকা, তারা বলেছে যে ভারতে যে পরিমাণ কোভিড এর মৃত্যুর কথা আমরা বলছি, সেটা 4,19,000 মতো কাছাকাছি এই মুহূর্তে। আসল ফিগারটা 10 গুণেরও উপরে, অর্থাৎ 50 লক্ষের কাছাকাছি মানুষ সত্যি কোভিডে মারা গেছে। অ্যাজ এ ফিজিশিয়ান, অ্যাজ এ পাবলিক হেলথ এক্সপার্ট, আপনার কি মনে হয় বিষয়টা নিয়ে? আর একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে করিয়ে দেওয়ার, যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR বলেছে, এটাও গতকালের রিপোর্ট, মানে আজকের রিপোর্ট, যে 6 বছরের ওপর ভারতবাসীদের মধ্যে 3 ভাগের 2 ভাগের মধ্যে কোভিড অ্যান্টিবডি এসে গেছে। এটা কতটা ভালো খবর বা ভালো খবর নয়, যদিও তারা পাশাপাশি এটাও বলছেন যে প্রায় 40 কোটি ভারতবাসী এই মুহূর্তে কোভিড এর বেশ ভালোভাবে বিপন্ন। এই হলো সিচুয়েশন। আমি শেষ আপনার কাছে চলে যাওয়ার আগে যেটা বলবো, যে পশ্চিমবঙ্গের সিচুয়েশন, পশ্চিমবঙ্গে এই যে মুহূর্তে আমি কথা বলছি 21 তারিখ সন্ধে 7টার সময়, 7:30টার সময় প্রায়, তাতে যেটা খবর, যে আজকে 21 তারিখে 868 জন কোভিডে আক্রান্ত হয়েছেন সারা পশ্চিমবঙ্গে, 67 জন কলকাতায়। যদিও সংখ্যাটা খুব বড় নয়, একসময় 20,000 হয়ে গিয়েছিল, কিন্তু যদি গত 2-3 দিন দেখি সামান্য কিন্তু বাড়ার প্রবণতা। গতকাল 752 ছিল, তার আগের দিন 666 ছিল, তার আগে অবশ্য আবার 800-র কাছাকাছি ছিল। এটা কি আমরা কোনো খুব একটা মানে গুরুত্বপূর্ণ, নাকি আমরা সিঁদুরে মেঘ দেখছি? ডক্টর মুখার্জি, শুরু করে এই জায়গাটা থেকে, যে তৃতীয় ওয়েভ কি মনে হচ্ছে? প্রথমে আপনি
শেষের দিকে যেটা বলছিলেন সেখানে আমি আগে প্রথমে আসি। এটা হচ্ছে আইসিএমআর এর যে রিপোর্টটা আমরা কালকে যেটা বেরিয়েছে, যেখানে আপনি বলছেন যে 6 বছরের ওপরের বয়সীদের মধ্যে অ্যান্টিবডি হয়েছে যে ব্যাপারটা, তো সেরো সার্ভাইলেন্সের মধ্যে দেখা যাচ্ছে যে সেরো পজিটিভিটি অর্থাৎ অ্যান্টিবডি আছে। তো আইসিএমআর বলছে যে 6 বছর থেকে 9 বছর এই যে এজ গ্রুপটা, এদের মধ্যে সেরো পজিটিভিটি পাওয়া যাচ্ছে 57.2%। তারপরের ওপরের যে এজ গ্রুপটার কথা আইসিএমআর বলেছে সেটা হচ্ছে 18 থেকে 44 বছর। 18 থেকে 44 বছরের সেরো পজিটিভিটি পাওয়া যাচ্ছে 66.7%। তার উপরে 45 থেকে 60 বছর, তার সেরো পজিটিভিটি দেখা যাচ্ছে 77.6%। এবং অ্যাবভ 60 ইয়ার্স এর সেরো পজিটিভিটি দেখা যাচ্ছে 76.7%। এখানে তাহলে দেখা যাচ্ছে দুটো 7-এর ঘরে আছে, আর দুটো হচ্ছে একটা 6-এর ঘরে আর একটা হচ্ছে 5-এর ঘরে শেষের দিকে 57.2%। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, একটু জেনে নিই। আপনি 6 থেকে 9 বললেন, আবার 18 থেকে 44 বললেন, 9 থেকে 18 এই এজ গ্রুপটা কি? এইটা নিয়ে কোনো আইসিএমআর এর কোনো রিপোর্ট আমার চোখে পড়েনি, হ্যাঁ, কিন্তু রিপোর্টে নিশ্চয়ই ওই সেগমেন্টটাও কভার করা আছে। আমি যে তথ্যগুলো পেয়েছি তাতে এই কটা সেগমেন্টই আমি পেয়েছি। তো তাতে এই 4টে সেগমেন্টের মধ্যে আমরা দেখছি দুটো সেগমেন্ট 70% এর বেশি, অর্থাৎ 45 থেকে অ্যাবভ 60 তারা প্রত্যেকেই 70% এর বেশি সেরো পজিটিভিটি। আর ওদিকে 6 থেকে 9 বছরে 57% এর ওপর, 18 থেকে 44 66.7%। তা এখানে তাৎপর্যটা হচ্ছে যে আমরা কোভিড এর প্রথম দিক থেকে আলোচনার মধ্যে বারবার উঠে আসছিল যে কবে কমবে না, এক হচ্ছে ভ্যাকসিনেশন যদি হয় তাহলে কমবে, আরেকটা হচ্ছে যদি একটা গোষ্ঠী ইমিউনিটি যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি যদি হয় তাহলে দেখা যাবে যে অনেকটা নিয়ন্ত্রণে আসছে। এবং তখনই এটা আলোচনায় উঠে এসেছিল যে কখন হার্ড ইমিউনিটি হতে পারে। তো তখনই এটা আলোচনার মধ্যে বলা হচ্ছিল যে হার্ড ইমিউনিটি হতে পারে যদি অ্যাবভ 70% এফেক্টেড হয়। তাহলে আমরা দেখছি দুটো এজ গ্রুপ 45 থেকে 60 এবং অ্যাবভ 60, অর্থাৎ 45 আপওয়ার্ডস যে গ্রুপটা, তারা কিন্তু অলরেডি তাদের যা সেরো পজিটিভিটি রয়েছে, তাহলে কিন্তু ওই গোষ্ঠীটার মধ্যে একটা হার্ড ইমিউনিটি হয়ে যাওয়ার কথা। হার্ড ইমিউনিটি যদি হয় তাহলে এই গোষ্ঠীটা will tend to suffer less and less from new onslaught of COVID. Absolutely. Be it the third wave, be it the fourth wave or whatever. তো এইটার পরিপ্রেক্ষিতে আসি, সেটা হচ্ছে যে যখন ফার্স্ট ওয়েভটা আমরা গত বছর ফেস করলাম, তখন তো আমরা ফার্স্ট ওয়েভ বলে জানতাম না, আমরা কোভিড ফেস করছি। ফার্স্ট ওয়েভ হলো কখন? যখন একটা সেকেন্ড ওয়েভ এলো, তখন আগেরটাকে ফার্স্ট ওয়েভ বলা হয়। আগে তো আমরা জানতাম যে একটা কোভিড হয়েছে, সেরে যাবে, ঝঞ্ঝাট মিটে যাবে, তা তো হয়নি। ওইখান থেকেই ফার্স্ট ওয়েভের পর এলো সেকেন্ড ওয়েভ, এবার সেকেন্ড ওয়েভ এসে যাওয়ার ফলে এখন এসে যাচ্ছে থার্ড ওয়েভ। এক্সপার্টরা বলছেন যে কটা ওয়েভ দেখতে হবে সে কেউই এখন জানে না, এবং ওয়েভ গুলোর কিরকম মানে উচ্চতা হবে, কতটা ওয়েভ হবে সেটাও কেউ বলতে পারছে না। এখন ওই সময় একটা 30টা দেশে স্টাডি করে দেখা গেছিল যে প্রথম ওয়েভ থেকে দ্বিতীয় ওয়েভের মধ্যে ব্যবধান 30টা দেশের গড় দেখা গেছিল 5-5.5 মাস। কিন্তু ভারতের ক্ষেত্রে আমরা দেখলাম সেটা আরেকটু বেশি। সেটা ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে প্রথম ওয়েভ আর সেকেন্ড ওয়েভের মধ্যে গ্যাপটা 7-7.5 মাসের কাছে হলো। তাহলে ব্যবধানটা যে সব সময় একটা ফিক্সড ইন্টারভ্যালে হচ্ছে তাও কিন্তু নয়। তো সেই জন্য এখানে 2020 সালেতে পিকে গেছিল 98,000 আক্রান্ত নিয়ে পিকে গেছিল, এবং সেই ডেটটা ছিল 16ই সেপ্টেম্বর। আর 2021 সালেতে পিকে গেছে গত 6ই মে, যেখানে আক্রান্ত হয়েছিল 4,14,000।
যেটা আপনি বলেছেন যে 4 লাখের ওপর ছিল, এখন নামতে নামতে কোথায় গেছে। তো 4,14,000-এ পিকে গেছিল 6ই মেতে। তাহলে প্রথমবারে পিকে গেছিল 98,000 কেস নিয়ে সারা ভারতবর্ষ মিলিয়ে, এবং 6ই মে দ্বিতীয় পিকে গেছিল 4,14,000 কেস নিয়ে। এবারে প্রশ্নটা হচ্ছে যে তাহলে থার্ড ওয়েভটা হবে কিনা, যদি হয় তাহলে কবে হবে, এই কবে হবে বা আদৌ হবে কিনা এই নিয়ে কিন্তু একটা মানে যারা এক্সপার্ট গ্রুপ সেই তাদের মধ্যেও কিন্তু সবার সঙ্গে সবার মত মিলছে না। কিন্তু একটা ব্যাপারে সবাই একমত যে এই ওয়েভটাকে আমরা কি করে কমব্যাট করতে পারি। এই ওয়েভটাকে কমব্যাট করার একটা উপায় হচ্ছে মাস ভ্যাকসিনেশন, যেটা অলরেডি চলছে, গণটিকাকরণ। কিন্তু গণটিকাকরণের যে মোমেন্টাম, এই মোমেন্টামটাকে আরো বাড়ানো এবং সেটাকে ধরে রাখা। যেমন একটা স্টাডিতে একটা প্রজেকশনে দেখা গেছিল যে যদি আমরা প্রতিদিন অল অ্যাক্রস ইন্ডিয়া যদি আমরা 90 লক্ষ লোককে ভ্যাকসিনেট করতে পারি, তাহলে একটা ফ্ল্যাট কার্ভে আমরা পৌঁছতে পারবো। এবং সেই ফ্ল্যাট কার্ভে পৌঁছানো মানে হচ্ছে আর ওয়েভ হবে না। কিন্তু 90 লক্ষ টিকাকরণ ধারাবাহিকভাবে দিনের পর দিন হওয়াটা সম্ভব নয়, এবং সেই জায়গাতে কাছাকাছি পৌঁছলেও কিন্তু সাস্টেনেবল ম্যানারে সেটা যাচ্ছে না। তো এইটা একটা ব্যাপার আছে, গণটিকাকরণ চলছে এবং তার পার্সপেক্টিভে এইটা বললাম। ওকে। দ্বিতীয়ত হচ্ছে যে কোভিড প্রোটোকল, অর্থাৎ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। যেহেতু আমরা জানতাম না যে সেকেন্ড ওয়েভ বলে একটা কিছু ব্যাপার আছে, সেই জন্য কোভিড প্রোটোকলটা মেনে চলার দরকারটা কতটা আছে, অর্থাৎ আরো প্রোটেকশন নেওয়ার প্রয়োজনীয়তাটা কোথায়, সেটা নিয়েও কিন্তু আমরা সতর্ক ছিলাম না। তার মধ্যে অনেকগুলো ইভেন্ট অফ লাইফ ঘটে গেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দফায় দফায় ইলেকশনের ব্যাপার হয়েছে। যেমন ধরুন কলকাতা শহরের ব্যাপারটা যেহেতু আমাকে বেশি খবর রাখতে হয়, কলকাতা শহরে বালিগঞ্জ ওই দিকটাতে অর্থাৎ সাউথ কলকাতা কনস্টিটিউয়েন্সিতে প্রথম ভোটটা দুদিনে হয়েছিল, কলকাতার সাউথ, কলকাতা নর্থ। কলকাতা সাউথের প্রথম ভোটটা হয়েছিল 26শে এপ্রিল। তো 26শে এপ্রিলের আগের দিন 25শে এপ্রিল কলকাতায় পজিটিভ কেসের সংখ্যা ছিল 4,240 জন। সেই 4,240 জনটা আজকের খবর হচ্ছে পজিটিভ হচ্ছে 64 জন। এখন কথা হচ্ছে 64, শুধু 64 কেএমসি এরিয়াতে। এখন কথা হচ্ছে যে পজিটিভটা তো কি করে হচ্ছে, পজিটিভটা তো যারা টেস্ট করাচ্ছে, অর্থাৎ এটা তো প্যাসিভলি ব্যাপারটা জানা যাচ্ছে, কাউকে তো আমরা গিয়ে ধরে বেঁধে টেস্ট করাচ্ছি না। কেউ যদি এগিয়ে এসে টেস্ট করে, ভলেন্টিয়ার করে, তবে আমরা জানতে পারছি। তারপরেও একটা ফ্যালাসি থাকছে যে একবার টেস্ট করিয়ে, যেটা আপনার বিভিন্ন সময়তে আপনার আলোচনা থেকে উঠে এসেছিল, একবার টেস্ট করে পজিটিভ হয়েছে তার মানে কি পজিটিভ হয়নি, তার মানে আদৌ পজিটিভ নয়, এটাও বারবার আলোচনায় এসছে। তো আমরা তো খুব একটা এরকম পেশেন্ট শুনি না যে নেগেটিভ হয়েছে বলে আবার টেস্ট করাতে গেছে। একবারই মানুষের ধারণা একবার করলেই হবে। হ্যাঁ, সুতরাং এই একটা ব্যাপারও রয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কথা আপনি বললেন, মানে আপনার যেটা তথ্য, যেটা আইসিএমআর এর তথ্যটাকে আপনি অ্যানালিসিস করে বললেন, তাতে যেটা বোঝা যাচ্ছে যে একটা চিন্তা বলি, একটা আশঙ্কা যে তৃতীয় ওয়েভে বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে। এখন অব্দি দেখা যাচ্ছে যে যদিও 9 থেকে 18 ফিগার আমাদের কাছে নেই, কিন্তু 6 থেকে 9 57% তারা, এবং এখানে মাথায় রাখতে হবে 6 থেকে 9 এর কোনো ভ্যাকসিনেশন হয়নি, সুতরাং ভ্যাকসিনেশন বাদ দিয়েই তারা 57%-এ পৌঁছেছে। তার মানে এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পোর্টাল অফ এন্ট্রি, অসুখটা কিভাবে একটা দেশে আসে। প্রথম পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট দিয়ে অন্য দেশে যেখানে আগে হয়েছে সেখান থেকে এলো। সেকেন্ড পোর্টাল অফ এন্ট্রিটা হচ্ছে অল হেলথ ফেসিলিটিস, যেখানে রুগীরা যাচ্ছে, তার থেকে আরেকজনের হচ্ছে। হ্যাঁ, এবার আপনি যদি বলেন তাহলে বাচ্চাদের ক্ষেত্রে পোর্টাল অফ এন্ট্রিটা কি, বাচ্চাদের পোর্টাল অফ এন্ট্রিটা হচ্ছে বাচ্চাদের পেরেন্টস। তারা রাস্তাঘাটে ঘুরে, অফিস টফিস ঘুরে তারা বাড়ি ফিরছে,
তারা নিয়ে আসছে, বাচ্চারা তো কোথাও গিয়ে নিয়ে আসছে। কেন 6 থেকে 9 এই এখন তো স্কুল সব বন্ধ, সবাই তো অনলাইনে বাচ্চারা ক্লাস করছে, মানে এই গ্রুপটার কিন্তু বাড়ি থেকে বেরোনোর সম্ভাবনা একেবারে মিনিমাম। কিন্তু আমি যেটা বোঝার চেষ্টা করছি যে এই তা সত্ত্বেও এই গ্রুপে ভ্যাকসিন না নেওয়া সত্ত্বেও প্রায় 60%, প্রায় 60-এর কাছাকাছি কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে গেছিল। একদিকে হয়তো ভালো লক্ষণ যে তারা বেশ খানিকটা বোধহয় অসুখটাকে সঙ্গে লড়ার মতো জায়গায় পৌঁছেছে। অনেকটা প্রোটেক্ট বাচ্চাদের প্রায় 67%, যেটা যথেষ্ট হাই ফিগার একটা। তার মানে এই এদের মধ্যে 18 থেকে 44 এর মধ্যে একটা প্যারেন্টাল গ্রুপ রয়েছে, প্লাস ভ্যাকসিনেশন আছে। এই প্যারেন্টাল গ্রুপ এন্ড ভ্যাকসিনেশন, সুতরাং তারাও কিন্তু, তাদেরও কিন্তু সেরো পজিটিভিটি কম নয়, প্রায় 66.7%। তারাও রিজনেবলি একটা প্রোটেক্টেড অবস্থায় রয়েছে। এবং বাচ্চাদের ক্ষেত্রে বড়দের সঙ্গে একটা বিরাট তফাৎ হচ্ছে যে বাচ্চাদের কোমরবিডিটি বলে ব্যাপারটা নেই। ফলে তারা সেদিক থেকে একটু সেফার সাইড। আরেকটা তফাৎ হচ্ছে যে একদম অল্প বয়সী বাচ্চাদের একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটাকে বলে থাইমাস গ্রন্থি। এই থাইমাস গ্রন্থি থেকে একটা হরমোনের নিঃসরণ হয়, তাকে বলে থাইমিক হরমোন। এই থাইমিক হরমোন বাচ্চাদেরকে প্রোটেক্ট করে। আরেকটা হচ্ছে যে ACE2 বলে যে এনজাইমটার মাধ্যমে ভাইরাসটা বাইন্ড করে শরীরে ঢোকে, আপনার আমার শরীরে ঢুকতে পারে। ACE2 এই যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2, এইটা বাচ্চাদের শরীরে কম, আমাদের শরীরে বেশি। তাহলে আশার কথা শোনা যাচ্ছে যে বাচ্চারা একদিকে, আমি সামারাইজ করি, একটা হচ্ছে বাচ্চাদের রিজনেবল অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে প্রায় 57% মতো, 18 থেকে 44 আর একটু বেশি, প্রায় 67%। এবং পাশাপাশি আপনি বলছেন যে বাচ্চাদের ক্ষেত্রে যে এনজাইমটা বাইন্ড করতে সাহায্য করে সেটা কম, প্লাস হরমোনের বিষয়টা রয়েছে, থাইমাস এর কথা বললেন। সব মিলিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ভয় পাচ্ছিলাম বা যেটা নিয়ে সরকারও খুবই চিন্তিত, তারা পিডিয়াট্রিক ওয়ার্ড খুলছে নানান জায়গায় যে বাচ্চাদের প্রোটেকশনের জন্য, ভয়ের ব্যাপারটা এসেছিল একটাই মাত্র কারণ থেকে, যে বাচ্চারা ভ্যাকসিনেটেড নয়, অর্থাৎ ভ্যাকসিনেটেড না হলে তারা এফেক্টেড হবে। তাহলে এখান থেকে কিন্তু পজিটিভ সাইড হচ্ছে যে ভ্যাকসিনেশন দিলে যে কমে এবং আপনি প্রোটেক্টেড হন, সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, সেই আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের কলকাতা পুরসভার সারা কলকাতা শহর জুড়েই রোজ আপনার টেস্টিং হয় বা এগুলো চলছে, এর মধ্যে বাচ্চাদের টেস্টিং এর কি কোনো ফিগার আছে যে কি রকম বাচ্চারা টেস্টিং হচ্ছে? না, সেই রকম ভাবে আসেনি, কারণ টেস্টিং করতে যারা যায় তারা হচ্ছে এক উপসর্গ যাদের আছে, ঠিক কথা, আর হচ্ছে যাদের কন্ট্যাক্টের হিস্ট্রি আছে। আমরা দেখছি, আমরা প্রত্যেক দিন যত কেস পাই তার 80%-এরও বেশি হচ্ছে উপসর্গবিহীন, অর্থাৎ কন্ট্যাক্টের হিস্ট্রি আছে বলে তারা একটু সতর্ক হয়ে টেস্টটা করতে যাচ্ছে। তারা যখন করতে যাচ্ছে তারা কিন্তু বাচ্চা কন্ট্যাক্টে থাকতে পারে, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে না। আপনাদের অভিজ্ঞতা হচ্ছে, এত ফিগার না থাকলেও মানে গ্রাউন্ড লেভেল অভিজ্ঞতা হচ্ছে বাচ্চাদের টেস্টিং খুব একটা হচ্ছে না। না, কারণ আমরা থার্ড ওয়েভে যদি বাচ্চারা এফেক্টেড হয়, এইটা ভেবে আমরা এটাও নিজেদের মধ্যে আলোচনা করেছি যে বাচ্চাদের যখন আমরা সোয়াবটা নেব, গলা থেকে সোয়াব নেওয়াটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমরা অনেক সময় টনসিল ইনফেকশন, গলার ইনফেকশন, এসবেতে বাচ্চার কাশি কমছে না, এসবের জন্য আমরা অনেক সময় সোয়াব নিই। সুতরাং ওরাল সোয়াবটা নিয়ে সমস্যা না, সমস্যাটা হচ্ছে নেজাল সোয়াবটা। এবং নেজাল সোয়াবের ইল্ড কিন্তু ওরালের থেকে বেটার, অনেক ভালো, অনেক বেশি ভাইরাসকে পিক আপ করতে পারে। তো সেই জন্য বাচ্চা যদি কোঅপারেট না করে, তাহলে ইএনটি ডাক্তারবাবুরা বাচ্চাদেরকে দেখার সময় যে মুশকিল অবস্থায় পড়ে, ঠিক সেই অবস্থাটা হবে। বাচ্চা মাথা নাড়াবে, ইনজুরি হয়ে যেতে পারে, নাক দিয়ে রক্ত পড়বে, এই সমস্ত সমস্যা হবে। তখন মা বাবা উদ্বিগ্ন হয়ে পড়বে, তার থেকে বাবা কোভিড হওয়া ভালো, এই তো খোঁজাখুঁজি করতে গিয়ে নাক দিয়ে রক্ত পড়ছে। কেমন? সুতরাং এইখানে একটু এক্সপার্টাইজের দরকার আছে। দিনের পর দিন আমাদের যারা সোয়াব নিচ্ছে তাদের ক্ষেত্রেও আমরা একটা ট্রেনিং এর বন্দোবস্ত করছি, যাতে নাকি তারা একটু পেডিয়াট্রিক এজ গ্রুপে একটু সোয়াব নেয়। এই ট্রেনিং কি শুরু হয়ে গেছে? এই ট্রেনিং গুলো না, এই যে আমরা থার্ড ওয়েভের ব্যাপারটা ভেবে আমরা প্রিপেয়ারনেস এর মধ্যে আছি,
তার একটা কম্পোনেন্ট হচ্ছে এইটা, দ্যাটস ভেরি ওয়ান্ডারফুল নিউজ। যাতে নাকি তারা বাচ্চাদের সোয়াব কালেকশনে একটুখানি মানে তৈরি থাকতে পারে। ওকে, ফাইন, এটা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা এই পার্টটা অবধি আমরা করলাম, বাচ্চাদেরকে কি করে প্রোটেক্ট করা যায় এবং কি কি ধরনের প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার একটু জেনারেল সবার ক্ষেত্রে আসি। বাচ্চাদের ক্ষেত্রে তো একটা ঠিক আছে, কিন্তু আরেকটা যেটা কমন ভাবনা, যে এই যে ধরুন কলকাতা শহরে এখন অব্দি যে ভ্যাকসিনেশন হচ্ছে, সেই ভ্যাকসিনেশনটা মানে আমি বলবো অ্যাওয়ারনেস বলি, আন্ডারস্ট্যান্ডিং বলি, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, তার মধ্যে প্রিডমিনেন্টলি বেশি হচ্ছে। আপনার কি অভিজ্ঞতা, মানে কলকাতা শহরে ধরুন যারা স্লাম পপুলেশন, অর্থাৎ আমি এই কারণে বলছি যে একজনের ইনফেকশন হলে সেখান থেকে আরো ছড়িয়ে পড়ার যে প্রবণতাটা, যেহেতু মানে এই ডেন্সিটিটা, পপুলেশন ডেন্সিটিটা স্লামে বা স্কোয়াটার পপুলেশনে খুব বেশি, সেক্ষেত্রে কোন ধরনের কি ভাবনা চিন্তা রয়েছে বা কিভাবে সেটাকে হ্যান্ডেল করবেন বা কি? এখানে 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 বলি যে এটা তো আপনি জানেন, আপনাদের এখানে ব্রেকিং নিউজ ছিল যখন আমরা আলোচনা করেছিলাম যে ডিজিটাল প্ল্যাটফর্মেতে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা হবে, অর্থাৎ পোর্টাল দিয়ে তার নাম নথিভুক্ত করে তবে এলিজিবল হবে ইত্যাদি। তো সেই জন্য যখন ভ্যাকসিনেশনের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে, তখন কিন্তু এখানে মহারাষ্ট্রের লোক এসেও ভ্যাকসিন নিতে পারেন, আবার এখানকার লোকও অন্য জায়গায় গিয়ে ভ্যাকসিন নিতে পারেন। সুতরাং এটা আমাদের পক্ষে আলাদা করে করা যাচ্ছে না যে কেএমসির কোন লোকটা কোন ওয়ার্ড থেকে এসে ভ্যাকসিনটা নিয়ে যাচ্ছে, সেটা করা যাচ্ছে না। সেই রকম ভাবে স্লাম থেকে এসে কতজন কি নিয়ে গেল এরকম ভাবে আলাদা স্ট্যাটিস্টিক্স করাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, সামগ্রিকভাবে দেখতে গেলে কলকাতার জনসংখ্যার রাফলি 1/3 হচ্ছে স্লাম পপুলেশন। এই যে 1/3 স্লাম পপুলেশন, তাদের কতজন নিয়েছে না নিয়েছে এটা আলাদা করে আইডেন্টিফাই করে একটা ফিগারে আসাটা খুব ডিফিকাল্ট, কিন্তু নানা রকম ভাবে একটা স্টাডির পর্যায়ে ব্যাপারটা আছে, একটা আইডিয়া নেবার আমরা সবসময় চেষ্টা করছি। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা বুঝতে পারছি যে কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলে থাকা বাসিন্দাদের অনেকের মধ্যে একটা ইনেট ইমিউনিটি রয়েছে, অর্থাৎ জন্মগত তার একটা ইমিউনিটি রয়েছে। সেইটা আমরা হয়তো ব্যাখ্যা করতে পারবো না, কারণ দেখা যাচ্ছে সে কোনো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করছে না, সে হয়তো স্লাম ডুয়েলারও নয়, সে হচ্ছে ফুটপাথ ডুয়েলার, এবং তার কোনোদিন কিছু জ্বরও হয়নি, তার কোন রকম র্যাপিড অ্যান্টিজেন টেস্টও হয়নি, নট টু স্পিক অফ আরটিপিসিআর, এবং তার ক্ষেত্রে তার কোন রকম ভ্যাকসিনেশনের ব্যাপারও ঘটেনি। সুতরাং এই ব্যাপারটাতে দেখা যাচ্ছে একটা সমীক্ষা থেকে উঠে এসছে, জাস্ট একটা স্ট্যাটিস্টিক্যাল ডকুমেন্ট, যে আমরা দেখেছি যে নর্থ ক্যালকাটাতে লোকেরা কম আক্রান্ত, সাউথ ক্যালকাটাতে একটু বেশি আক্রান্ত, বিশেষ করে সাউথ ক্যালকাটার যেসব জায়গাতে খুব হাউসিং হয়েছে, অর্থাৎ যাদবপুর টালিগঞ্জ এইসব জায়গায় যেখানে মাল্টি স্টোরিড হাউসিং রয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করি, এই স্টাডিটা কাদের স্টাডি? এটা ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং স্টাডি। এটা হচ্ছে আমরা যখন বড় ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক আমরা যখন দেখেছি যে গত 14 দিন বড় ভিত্তিক কি দাঁড়ালো, তার আগের 14 দিন বড় ভিত্তিক কি দাঁড়ালো, ওয়ার্ড ভিত্তিক কি দাঁড়ালো, তাতে আমরা দেখছি যে উত্তর কলকাতার ওয়ার্ড গুলো বেশি এফেক্টেড, নর্থের ওয়ার্ড গুলো কিন্তু কম এফেক্টেড, কিন্তু অথচ নর্থের ঘিঞ্জি এলাকা ওভারক্রাউডিং অনেক বেশি। সেটাই ভাবার চেষ্টা করছিলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, হতে পারে যেটা ডাক্তারিতে একটা শব্দ আমরা বলে থাকি সাবক্লিনিক্যাল ইনফেকশন। সাবক্লিনিক্যাল ইনফেকশনের একটা সহজ উদাহরণ হচ্ছে, মনে করুন কোন একটা পেশেন্ট, সে ঘন ঘন কোনো সর্দি কাশি জ্বর জ্বালা তার অসুখ লেগেই থাকে, সে যদি কোনো পাড়ার ডাক্তারবাবু চেম্বারে গিয়ে রোজ 8 ঘন্টা করে খবরের কাগজ পড়ে আসে, দেখবেন তার কিন্তু অসুখটা কম হবে, বিকজ অফ কন্টিনিউয়াস অ্যান্ড সাস্টেইনড এক্সপোজার to subclinical infection. মানে it's kind of it will work some kind of a vaccination. হ্যাঁ, ডেফিনেটলি ভ্যাকসিনেশনের মডেলটি অপারেট করছে, ভ্যাকসিনেশনের কাজ করছে। তো সেরকম ভাবে ওভারক্রাউডিংটা যেমন ভালনারেবল করছে একটা লোককে, আবার কিছু কিছু লোকে প্রোটেকশনও দিচ্ছে। তা বলে আমরা কিন্তু তাহলে ওভারক্রাউডিং আমরা কখনোই এনকারেজ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু সায়েন্টিফিক্যালি আপনি তো এটা এনকারেজ করতে পারেন না, আপনাকে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটাকে এনকারেজ করতে হবে।
কলকাতা না, শহরের অনেক আমি এটা আরেকটু বোঝার চেষ্টা করি। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইনপুট আপনি বললেন যে আপনাদের যেটুকু বেসিক্যালি আমি যা বুঝলাম আপনার এপিডেমিওলজিক্যাল ডেটা যেটা আপনারা কালেক্ট করছেন তার বেসিসেই সেখানে আপনি দেখছেন যে উত্তর কলকাতার যে ওয়ার্ডগুলো সেখানে ইনফেকশন রেট কম, কিন্তু এটা একেবারেই ঠিক কথা যে উত্তর কলকাতার পপুলেশন ডেন্সিটি হায়ার, উত্তর কলকাতার স্লাম পপুলেশন ভেরি হাই, কোয়াইট হাই। দক্ষিণ কলকাতা আছে, কম বেশি আছে, কিন্তু দক্ষিণ কলকাতাতে হাউজিং কমপ্লেক্স এটা বেশি রয়েছে। আপনি বলছেন দক্ষিণ কলকাতায় এবং হাউজিং কমপ্লেক্স আছে এরকম জায়গায় বেশি, এবং একটা আপনাদের ধারণা হচ্ছে যে সাম কাইন্ড অফ অ্যান ইনেট ইমিউনিটি অপারেট করছে, সাম কাইন্ড অফ অ্যান ইনেট ইমিউনিটি অপারেট। এটা মানে নতুন কথা নয়, যদি এটা এস্টাবলিশড হয়নি। অনেকের ধারণা আফ্রিকা মহাদেশে যে এখনো ইনফেকশনের রেটটা ওরকম সাংঘাতিক জায়গায় পৌঁছয়নি, তার পিছনে এরকম ধরনের কোন একটা বোধহয় ইনেট ইমিউনিটি কাজ করছে। উই রিয়েলি ডোন্ট নো আনলেস দেয়ার ইজ সাম ভেরি সিরিয়াস রিসার্চ ওয়ার্ক, এন্ড এটা বলতে গেলে কনক্লুসিভলি বলতে গেলে খুব সিরিয়াস ফাইন্ডিং দরকার। কিন্তু মানে এই জায়গায় দাঁড়িয়ে ধরুন আমি বলছি মেটিয়া বুরুজের মতো অঞ্চল, সেই রকম অঞ্চলে ওই রকম জায়গায় কিরকম ইনফেকশন পাচ্ছেন আপনারা? কারণ ওখানে আমি শুনেছি যে খুব বেশি মানুষ এখন অব্দি কমপ্লায়েন্ট নন। হ্যাঁ, কমপ্লায়েন্ট নন, মাস্ক ব্যবহার করে না। হ্যাঁ, কিন্তু আমরা কেসও বেশি পাচ্ছি না, এরকম একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার রয়েছে। এবং মাস্ক না পরে কেস হচ্ছে না, তাহলে আরেকটা লোক কেন মাস্ক পরবে? এটা তাদের হচ্ছে না, নাকি তাদের হয়েও অ্যাসিম্পটোমেটিক্যালি অ্যান্টিবডি জেনারেট করে যাচ্ছে? কোনটা বলে মনে হয়? এটার উত্তর ইয়েস এন্ড নো দুটোই হতে পারে। হ্যাঁ, তার কারণ তারা তো ভলেন্টিয়ারও করছে না টু বি টেস্টেড। মানে ইট কুড বি আ ভেরি ইন্টারেস্টিং স্টাডি যে স্লাম পপুলেশনে যেখানে ধরুন খুব একটা ইনফেকশন নেই আপাতভাবে, সেখানে যদি একটা স্যাম্পল তুলে তাদের অ্যান্টিবডি টেস্ট করা যায়, তাহলে বোধহয় একটা কোথাও পৌঁছানো যাবে যে তারা কোন অবস্থায় আছে। বাট আই থিংক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইনপুট আপনি বললেন। আমি আশা করব কলকাতা কর্পোরেশন এটাকে আরো এই প্যারাডক্স গুলোকে কিন্তু অ্যাড্রেস করতে হবে, কারণ এখান থেকে অনেক ক্লু পাওয়া যেতে পারে। অ্যাবসলিউটলি এই প্যারাডক্স থেকে অনেক ক্লু পাওয়া যেতে পারে, এবং সেটা খুব জরুরিও পাওয়াটা। ফাইন, এবার আমরা একটু আসি, আপনি আগেই বলেছেন যে ভ্যাকসিনেশন হচ্ছে, সে সেকেন্ড ওয়েভ হোক, থার্ড ওয়েভ হোক, ফোর্থ ওয়েভ হোক, ভ্যাকসিনেশন হচ্ছে তার থামানো সবচেয়ে অন্যতম বড় অস্ত্র। এই মুহূর্তে ভ্যাকসিনেশন কলকাতা পুরসভা অঞ্চলে কি জায়গায় দাঁড়িয়ে আছে? ফার্স্ট ভ্যাকসিন, সেকেন্ড ভ্যাকসিন। প্রথম কথাটা হচ্ছে যে আমরা ভ্যাকসিনেশনটা কবে শুরু করলাম? সারা দেশের মতো আমরাও ভ্যাকসিনেশন শুরু করলাম 16ই জানুয়ারি। আচ্ছা, তো 16ই জানুয়ারিতে আমরা কোভিশিল্ড দিয়ে শুরু করলাম, তার অনেক পরে কোভ্যাক্সিন এলো, এবং 16ই জানুয়ারি থেকে 17ই জুলাই, অর্থাৎ 2-3 দিন আগের যা ফিগার আমি জোগাড় করলাম, তার মানে দেখা যাচ্ছে 16ই জানুয়ারি থেকে 17ই জুলাই, প্রায় 6 মাস। এই 6 মাসে আমরা ভ্যাকসিনেট করেছি 17,16,405 জনকে। 17,16,405 জনকে। আচ্ছা। এই 17,16,405 জনের মধ্যে যেহেতু কোভিশিল্ডটা বেশি দেওয়া হয়েছে, কোভিশিল্ড পেয়েছে 14,29,583 জন, 3 লক্ষ মতো। হ্যাঁ, আর কোভ্যাক্সিন পেয়েছে 2,86,822 জন। আচ্ছা। এই বিরাট কাজটা চলছে আমাদের কোভিড ভ্যাকসিনেশন সেন্টার থেকে। এই কোভিড ভ্যাকসিনেশন সেন্টার আছে আমাদের 142 খানা। আচ্ছা, প্রত্যেক ওয়ার্ডেই প্রায়? হ্যাঁ, প্রায় প্রত্যেক ওয়ার্ডে। এবং আমরা 53টা মেগা সেন্টার অপারেট করছি। মেগা সেন্টারটা কি? মেগা সেন্টার হচ্ছে যেখানে হকারদের ভ্যাকসিন করা হচ্ছে, যেখানে ট্রান্সপোর্ট ওয়ার্কারদের ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, যেখানে রিটেল সেলার যেমন সবজি বিক্রেতা ইত্যাদি এদেরকে দেওয়া সুপার স্প্রেডার বলা হচ্ছে, শীতাদের সুপার স্প্রেডার গ্রুপটা। এক্স্যাক্টলি, সুপার স্প্রেডার। আমরা তার মধ্যে দেখেছি সুপার স্প্রেডারদের ভ্যাকসিনেট করা হয়েছে এমন সংখ্যা হচ্ছে 3,56,128। এই 3,56,128 যদি আপনি ডিফারেন্সিয়াল চান, হকারদের সংখ্যা হচ্ছে 2,34,914, ট্রান্সপোর্ট ওয়ার্কার হচ্ছে 49,970, আর রিটেল সেলার ভ্যাকসিনেটেড হয়েছে 71,244। এইটা যোগ করলে 3,56,128 হয়। আউট অফ টোটাল ভ্যাকসিনেটেড ফিগার 17,16,405। 1/5 এর মতো প্রায় সুপার স্প্রেডার আপনারা দিয়েছেন। কিন্তু এইবার আপনাকে জানতে হবে যে
তাহলে কি এরা তো সবাই কেএমসির বাসিন্দা নন, তারা কেএমসি এরিয়া থেকে ভ্যাকসিনেশনটা নিয়েছেন, কিন্তু ন্যাচারালি কেএমসি এলাকা থেকে নিয়েছেন তার গরিষ্ঠ সংখ্যক লোকই কেএমসির বাসিন্দা, কিছু কিছু লোক তারা বাইরে থেকে এসে নিয়েছেন, যেমন থাকে। হ্যাঁ, সুতরাং আমাদের 45 লক্ষ সেন্সাস পপুলেশনের সঙ্গে 2000 আমরা ভয়েসটা একটু আটকে গেছে। আপনার ভয়েসটা একটু আটকে গেছে। কলকাতা, হ্যাঁ না এবার হয়তো শুনতে পাবেন। হ্যাঁ এবার ঠিক শুনতে পাচ্ছেন এবার? হ্যাঁ আটকে গেছিল তাহলে তাহলে কলকাতার তার মানে অন্তত 14.5-15 লক্ষ লোকের কলকাতায় ভ্যাকসিনেশন হয়েছে। একটু বুঝে নিই, আপনি যেটা বললেন যে সব মিলিয়ে প্রায় আপনার 18 লক্ষ বোধহয় কাছাকাছি, 18 লক্ষের উপর ভ্যাকসিনেশন, 17 লক্ষ 17 লক্ষ 18 লক্ষর কাছাকাছি। এই যে ভ্যাকসিনের মধ্যে কলকাতা পুরসভা এলাকার বাইরে কাজ কতজন আছে তার কি কোনো ফিগার আপনাদের থাকে নাকি না ওরা ওর মধ্যেই ঢুকে থাকে? 17 লক্ষ 16,000 মানে 18 লক্ষ, ঠিক আছে ধরুন। তারপর তার মধ্যে বাইরে কলকাতার বাইরের, কলকাতা পুরসভার বাইরের কতজন তার কি কোনো ফিগার থাকে? কলকাতার এক্স্যাক্টলি বাইরে কত সেরকম তো ফিগার আমাদের পক্ষে রাখা সম্ভব নয়। ঠিক কথা। তার কারণ ফোন নাম্বার দিচ্ছেন, আধার কার্ড দিচ্ছেন, নাম বলছেন, পোর্টাল এন্ট্রি হচ্ছে, আমরা ভ্যাকসিন দিচ্ছি। ফাইন, আই আন্ডারস্ট্যান্ড। তাহলে আপনি বলছেন যে 45 লক্ষের মধ্যে অন্তত মিনিমাম 15-16 লক্ষ কলকাতা থেকে তো বটেই। এবার পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে আপনারা কলকাতা পুরসভার বাইরেও আপনাদের ফিগারের মধ্যে নিশ্চয়ই সরকারি হাসপাতালগুলো নেই, মানে ধরুন আজকে পিজি, আরজি কর, এনআরএস যে হাসপাতালগুলোতে হচ্ছে সেগুলো নেই, তাহলে সেখানেও তো কলকাতার মানুষ নিচ্ছে। হ্যাঁ কারণ এটা হচ্ছে আমাদের 142টা কোভিড ভ্যাকসিনেশন স্টেশন এবং 53টা মেগা সেন্টারের ফিগার। হ্যাঁ, তার মানে এর বাইরেও হাসপাতালেরও ফিগারটা যোগ, সরকারি হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, এই ফিগারটা আমাদের কাছে ফিগার যোগ হবে, বড় বেশ কনসিডারেবল অ্যামাউন্ট। মানে কলকাতার মোটামুটি আপনি যে হিসেব দিচ্ছেন 1/3 ভাগের উপরে, 1/3 এর উপরে ভ্যাকসিনেশন হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। আর যদি কোনো প্রাইভেট বা সরকারি হাসপাতালকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি তাহলে তারা ফিগারটা আমাদেরকে শেয়ার করছে। আচ্ছা, আর যারা নিজেরা কেনারও তো এখন অপশন রয়েছে, নিজেরা কিনলে সেটা আপনাদের আমাদের সঙ্গে শেয়ার করছে না। আচ্ছা, এবার একটু বুঝে নিই যে এই মুহূর্তে স্ট্যাটাসটা কি, কারণ মাঝখানে আমরা শুনছিলাম বিশেষ করে একটু আনফরচুনেট যে ওই ভুয়ো আইএস কাণ্ডের পর একটু ব্যাপারটা এলোমেলো হয়ে গেছিল, কিন্তু আমরা শুনছিলাম যে ভ্যাকসিন কম পড়ছিল। এই মুহূর্তে কলকাতা পুরসভার হাতে কি অ্যাডিকুয়েট ভ্যাকসিন আছে? আমরা অ্যাডিকুয়েট ভ্যাকসিন, কোভিশিল্ডের দিক থেকে অ্যাডিকুয়েট ছিল, কোভ্যাক্সিনের দিক থেকে একটা ইনঅ্যাডিকুয়েসি আছে, কিন্তু কোভিশিল্ডও যত দিনে দিনে খরচা হচ্ছে আরো কমে যাচ্ছে। কিন্তু এখন আবার একটা মানে আমরা একটা দিন আনি দিন খাই এর মতো অবস্থায় আছি। আজকে আমরা বুঝতে পারছি যে আগামীকাল আমরা কতটা ভ্যাকসিন দিতে পারবো। তার কারণ কতটা আমাদের সরকার দেবে, কিন্তু সরকার তো নিজে তৈরি করছে না। সরকার কতটা পাবে, সরকার কতটা দেবে, আমরা কতটা পাবো, আমরা কতটা দিতে পারবো, এই একটা চেন চলছে। আপনি যদি স্পষ্ট করে বলে দেন দর্শকদের জন্য যে এই মুহূর্তের পলিসিটা কি, এখন কি আপনারা ফার্স্ট ডোজ দিচ্ছেন বা দিলে কাদেরকে ফার্স্ট ডোজ দিচ্ছেন? স্ট্র্যাটেজি হচ্ছে যে যারা ফার্স্ট ডোজ পেয়ে গেছেন তাদেরকে আগে প্রায়োরিটি দিয়ে সেকেন্ড ডোজটা কমপ্লিট করা, আর যারা এখনো ফার্স্ট ডোজ পায়নি তারা হচ্ছে প্রায়োরিটি লিস্টে সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে উদ্বৃত্ত ভ্যাকসিন দিয়ে তাদেরকে ইনিশিয়েট করা। কিন্তু অ্যাকচুয়াল পলিসিটা কি, এটা তো স্ট্র্যাটেজি প্রশ্ন। ধরুন আমার ফার্স্ট ডোজ নেওয়া নেই, কথা বলছি, আমি কি এখন কর্পোরেশনের সেন্টারে গিয়ে নিতে পারবো নাকি এখন ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে? হ্যাঁ, আপনি এখন মাঝে মাঝে আমাদেরকে কয়েক দিনের জন্য সাসপেন্ডেড রাখতে হচ্ছে, আবার 3-4 দিন বাদে আবার হয়তো ভ্যাকসিন পেলে চালু হয়ে যাচ্ছে। তো যদি কোনো কর্পোরেশন ক্লিনিকে গিয়ে দেখা যায় যে সেকেন্ড ডোজ যখন দেওয়া হয়েছে ফার্স্ট হাফে, দেওয়ার পরে কিছু উদ্বৃত্ত ভ্যাকসিন রয়েছে যে ধরুন একটা ভায়াল থেকে ইউজ করা হয়েছে, তার হয়তো 10টা ডোজের মধ্যে 6টা খরচা হয়েছে, তারপরে সেই ভ্যাকসিনের 4টে ডোজ দিয়ে দেওয়ার মতো লোক এলো যার হয়তো ফার্স্ট ডোজ, তখন আমরা ইনিশিয়েট করছি। তার মানে এটা খুব একটা হার্ড এন্ড ফাস্ট রুল নয়, যেমন অ্যাভেলেবল সেরকম হচ্ছে। আচ্ছা, এটা কোন বয়সের জন্য, এটা কোন এজ গ্রুপের জন্য? এখনো পর্যন্ত অফিশিয়ালি হচ্ছে অ্যাবভ 45, মানে 18 থেকে 45 এই মুহূর্তে ফার্স্ট ডোজ হওয়ার কথা না। না ফাইন, তাহলে এটা পরিষ্কার করে
জানার দরকার আর কি, যে 18 থেকে 45 এই মুহূর্তে ফার্স্ট ডোজ হচ্ছে না, তাই তো? আপনার আবার একটু ভিডিওটা আটকাচ্ছে। হ্যাঁ, আপনি শুনতে পেলেন? 18 থেকে 45, হ্যাঁ 18 থেকে 45, 18 থেকে 45 এখন এই মুহূর্তে হচ্ছে না। আমরা ভিডিওটা একটু সমস্যা করছে, রেকর্ডিংটা শুনতে পাচ্ছেন? পাবেন, ওই ফোন একটা ঢোকার চেষ্টা করছিল, ওই জন্য সমস্যা হয়তো হচ্ছে। 18 থেকে 45 তার মানে আপনার এখন এই মুহূর্তে ফার্স্ট ডোজ হচ্ছে না, 45 এর উপরে ফার্স্ট ডোজ হচ্ছে। সেকেন্ড ডোজ সবার জন্যই হচ্ছে, যে ফার্স্ট ডোজ নিয়েছে সবার জন্যই সেকেন্ড ডোজ হচ্ছে। কিন্তু 18 থেকে 45 ওই সুপার স্প্রেডার গ্রুপে পড়লে, যাদের কথা আপনি বলছেন, তারা ফার্স্ট ডোজ পাবে। হ্যাঁ এই তো মোটামুটি এখন অবধি যা কালেক্টিভ পলিসি রয়েছে। ফাইনালি আমরা অনেকটাই আলোচনা করলাম। ফাইনালি আমি একটু জানতে চাইবো আপনার কাছে যে কলকাতা পুরসভার প্রস্তুতি কি, যদি থার্ড ওয়েভ আসে, থার্ড ওয়েভ যদি বড় আকারে আসে, তার জন্য কি, যে ধরুন সেকেন্ড ওয়েভের সময় আমরা দেখেছিলাম সেফ হোম বা অন্যান্য যে বিষয়গুলো ছিল, থার্ড ওয়েভের জন্য আপনাদের কি প্রস্তুতি? না, আমাদের যে আমরা সেফ হোম করেছিলাম, সেই সেফ হোমেতে এখন রুগী রাখার দরকার পড়ছে না, এবং যেহেতু দরকার পড়ছে না সেই জন্য সেফ হোম গুলো এখন বন্ধ রাখা হয়েছে। কিন্তু সেফ হোম গুলোকে বন্ধ রাখা হয়েছে মানে তালা চাবি দিয়ে রাখা হয়েছে, সেফ হোম গুলোকে পুরোপুরি ক্লোজ ডাউন করা হয়। অর্থাৎ সেফ হোম যা তৈরি আছে সেই সেফ হোম গুলো আমরা কাজে লাগাবো যে মুহূর্তে আমাদের প্রয়োজন পড়বে। তার মানে আপনাদের কাছে ইনফ্রাস্ট্রাকচারটা রেডি আছে, আবার হলে সেটা আপনারা রেডি করবেন, তখন সেগুলোকে আমরা কাজের মধ্যে আবার নিয়ে আসবো। আচ্ছা, সেফ হোম ছাড়াও আমাদের এই সেকেন্ড ওয়েভের সময় একটা খুবই খারাপ অভিজ্ঞতা সারা ভারতবর্ষ জুড়ে হয়েছিল, আমাদের হয়তো পশ্চিমবঙ্গে অনেক কম। সেটা হচ্ছে অক্সিজেনের অভাব পড়ছিল, এবং যে কারণে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সব হাসপাতালে অক্সিজেন প্লান্ট করা হবে, এবং অক্সিজেন নিয়ে একটা বড় সমস্যা তৈরি হয়েছিল। এবং তখন আমার মনে আছে কলকাতা পুরসভা কয়েকটা জায়গায় সেফ হোমে বা আদারওয়াইজও অক্সিজেন সাপ্লাই করা বা অক্সিজেন অ্যাভেলেবল করার একটা বন্দোবস্ত করেছিল। সেই ধরনের কোনো ভাবনা চিন্তা, ইনফ্রাস্ট্রাকচার কি আপনাদের এই মুহূর্তে থাকবে? ইনফ্রাস্ট্রাকচারে আমাদের প্রত্যেকটা হেলথ ফেসিলিটিতে অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে, এবং আমাদের যে সেফ হোম গুলো সেখানে একটা কাইন্ড অফ অক্সিজেন পার্লারও রয়েছে। সুতরাং সেগুলো তো আমাদের আন্ডার কন্ট্রোল, আন্ডার আওয়ার ডিসপোজাল রয়েছে। আচ্ছা, সুতরাং যখন দরকার এটা খুব ইম্পর্টেন্ট, এই যে অক্সিজেন পার্লার রয়েছে বা আপনি যেটা বললেন বা কনসেন্ট্রেটর, ধরুন একটি মানুষ বাড়িতে রয়েছেন, তার হঠাৎ করে অক্সিজেন শর্টেজ হচ্ছে, সে সেফ হোমে নেই, সে কি ওখানে গিয়ে ফ্যাসিলিটিটাকে অ্যাভেল করতে পারে? ডেফিনেটলি তার অক্সিজেনটা কমে যাচ্ছে, সে দেখতে পাচ্ছে, সে তখন দেখলো তার অক্সিজেন স্যাচুরেশনটা কম, তখন আমাদের পার্লারে কিংবা ইউনিটে যদি আসে ওয়ার্কিং আওয়ার্সে, তখন দেখা গেল তার অক্সিজেন কনসেন্ট্রেশনটা অক্সিজেন দিয়ে বাড়লো, সে একটুখানি কমফর্টেবল হলো, সে সেখান থেকেই বাড়ি চলে যাবে। ফাইন, এটা অত্যন্ত জরুরি সবার জানার। এইটা করতে গেলে ধরুন সাধারণ মানুষের পক্ষে তার মানে হোয়াট ইজ দ্য মোডাস অপারেন্ডি, মানে সে কার কাছে যাবে? যেভাবে অসুখ হলে প্রত্যেকটা ওয়ার্ডেই তো আমাদের আরবান প্রাইমারি হেলথ সেন্টার আছে, অসুখ হলে যেভাবে সে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে যায় সেই স্বাস্থ্য কেন্দ্রে যাবে, ম্যালেরিয়া হলে, জ্বর হলে, ডায়াবেটিস হলে যেখানে গিয়ে ওষুধ আনে সেখানেতেই যাবে, সেখানেতেই ব্যবস্থা আছে। আচ্ছা, মানে তার যে প্রাইমারি হেলথ সেন্টার যেটা রয়েছে, আরবান প্রাইমারি হেলথ সেন্টার, সেখানে সে যাবে। এর কি কোনো কন্ট্যাক্ট নাম্বার ডক্টর মুখার্জি শেয়ার করা যেতে পারে, যে যেখান থেকে মানুষ যোগাযোগ করতে পারে? এটা তো এরকম কন্ট্যাক্ট নাম্বারের দরকার নেই, তার কারণ যে লোকটা সেই ওয়ার্ডের বাসিন্দা, সে সেই ওয়ার্ডে যাবে। যেমন ওয়ার্ডের দোকানপাট, সোনার দোকান থেকে আরম্ভ করে মনিহারি দোকান, স্টেশনারি দোকান চেনে, সে তো হেলথ ইউনিটটাও চেনে, কারণ হেলথটা তো আরো ইম্পর্টেন্ট তার সোনার দোকানের তুলনায়। এবং আমার মনে হয় পাশাপাশি কর্পোরেশনের যে কন্ট্রোল রুম নাম্বার আছে, আমি এটা সবাই জন্যই বলছি যে কলকাতা পুরসভার যে ওয়েবসাইটে গেলেই সেখানে কন্ট্রোল রুমের নাম্বার আছে। কন্ট্রোল রুমের নাম্বারটাতে বোধহয় নাম্বারটা তো খুব মনে রাখা সোজা, মনে রাখতে হবে 12-12-13-13-14-14, 12-12-13-13-14-14, প্রত্যেকের আগে হচ্ছে 2286। তার মানে 2286-1212, 2286-1313, 2286-1414, এই হলো
তিনটে নাম্বার, যে নাম্বারটা ডক্টর মুখার্জি যেটা বললেন এটা কলকাতা পুরসভার কন্ট্রোল রুম নাম্বার। যদি উনি বললেন যে তার নিজের ওয়ার্ডেই সে যোগাযোগ করতে পারবে, কিন্তু যদি কোনো কারণে ফোনের দরকার পড়ে তাহলে আমার ধারণা এই নাম্বারগুলো যোগাযোগ করলে তারা প্রপারলি গাইডেড হবেন কোথায় যাওয়ার দরকার এবং কি করবেন। ঠিক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা। এবং আমি মাঝখানে আপনারা বলেছিলেন যে আপনারা মোবাইলও কিছু পরিষেবা শুরু করছেন, মোবাইল পরিষেবার কথা ভাবছেন। মোবাইল পরিষেবার মাধ্যমে আমরা, আমাদের তো একটা পার্ট হচ্ছে টেস্টিং, ট্রেসিং, ট্রিটিং। টেস্টিং অংশটার জন্য আমাদের মোবাইল পরিষেবার ব্যাপারটা রয়েছে। কিন্তু আমরা তো এখনো ভ্যাকসিনেশনটা তো মানে এট ডোর স্টেপস দিতে পারছি না, কারণ যে মুহূর্তে ভ্যাকসিনটা পর্যাপ্ত পাবো তখন দিতে পারবো। মাঝখানে আপনারা আর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের সঙ্গে কোলাবোরেটিভলি কিছু বোধহয় কতগুলো স্পটে ভ্যাকসিন দেওয়ার একটা কথা ভাবনা চিন্তা করছিলেন। হ্যাঁ, মাঝখানে আমরা যেটা করেছিলাম সেটা ট্রান্সপোর্টের সঙ্গে, হ্যাঁ, আমাদের মাননীয় চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু উনি একই সঙ্গে পরিবহন মন্ত্রী, একেবারে তাই, সুতরাং ওনার ব্যবস্থাপনায় আমাদের ভ্যাকসিনেশন অন হুইলস করা হয়েছিল, যেটা পোস্তা বাজারে শুরু করা হয়েছিল। সেটা হচ্ছে পোস্তা বাজারের যারা সেলার তাদেরকে ওই গাড়িটাকে দাঁড় করিয়ে গাড়িতে তুলে ভ্যাকসিন করানোর ব্যবস্থা করা হয়েছে। ওই পদ্ধতি কি এখনো কন্টিনিউ করছে? না, ওটা কি কন্টিনিউ করছে? ভ্যাকসিনেশন অন হুইলটা কি এখনো চলছে? তখন তো আমরা এতগুলো মেগা সেন্টার করিনি। এখন হয়ে যাওয়ার ফলে না, আমার মনে হয় এটা খুব জরুরি। এখন এত সেন্টার হয়ে গেছে যে এখন আর ওই ভ্যাকসিনেশন অন হুইলটা খুব একটা জরুরি নয়। ফাইনালি মনে হয় মোটামুটি একটা সাধারণ কলকাতার সাধারণ মানুষ একটা বুঝতে পারলেন যে তারা কি করবেন। ফাইনালি ডক্টর মুখার্জি, নট অ্যাজ এ Kolkata Corporation advisor or doctor, as a general experienced doctor, এই যে থার্ড ওয়েভ, সাধারণ আমরা থার্ড ওয়েভ নিয়ে অনেক বাক্যালাপ করতে পারি, কিন্তু মানে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, সামান্য মানে গলা খুসখুসে কাশি হলো মানুষের মনে ভয় ধরছে, আরে আবার হলো না তো। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ভ্যাকসিন যারা নিয়েছেন দুবার নেওয়ার পর, হয়তো সংখ্যাটা কম, কিন্তু ভ্যাকসিন দুবার নেওয়ার পরও কাউর হচ্ছে কোভিড। হয়তো সংখ্যাটা খুবই কম, কিন্তু কেউ বেশ সিরিয়াসলি এফেক্টেড হচ্ছেন। এইসব সব মিলিয়ে আপনি কি মানুষকে বলবেন যে যাদের কখনো কোভিড হয়নি এবং ভ্যাকসিন নেয়নি বাচ্চাদের, তাদের ফ্যামিলির লোক কিভাবে প্রিপেয়ার থাকবে, তারা কি দেখে কিভাবে অপারেট করবে, কি আপনার সাজেশনটা কি? হ্যাঁ, 1 নম্বর সাজেশন হচ্ছে যে ভ্যাকসিন পর্বের আগে আমরা যেমন বলেছিলাম যে মাস্ক ইজ দ্য ভ্যাকসিন, ভ্যাকসিন পর্বের পরেও আমরা বলছি মাস্ক ইজ another vaccine. So mask has to be continued. সুতরাং মাস্ক has to be continued. সেকেন্ড হচ্ছে যে আপনার হাত ধোয়া এবং একটা মানুষের সঙ্গে মানুষের দূরত্বটা 6 ফুট মিনিমাম রাখা, এই হ্যাবিটটা কিন্তু মেনটেন করতে হবে। এই হ্যাবিটটাকে কিন্তু ছাড়লে চলবে না, কারণ এই হ্যাবিট থেকে সরে যাওয়াটা কিন্তু সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো এখন ভ্যাকসিনেশনটা দেওয়া হচ্ছে মানেই যে আমরা এই এসএমএস ব্যাপারটা থেকে, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্কিং এন্ড স্যানিটাইজেশন থেকে সরে যাব তা কিন্তু নয়। অর্থাৎ আমরা যেন ফলস সেন্স অফ সিকিউরিটিতে না ভুগি, হ্যাভিং বিন ভ্যাকসিনেটেড, এইটা মনে রাখতে হবে। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমেরিকাতে একটা স্টাডি করে দেখা গেছে, 40,000 মানুষের উপর সমীক্ষা করে দেখা গেছে যে তাদের অ্যান্টিবডি 300 দিনের পরেও কিন্তু রয়েছে। অর্থাৎ অ্যান্টিবডি 10 মাস পরেও অ্যাক্টিভ। আবার আরেকটা স্টাডিতে দেখা যাচ্ছে যে যারা নাকি অ্যাসিম্পটোম্যাটিক, তাদের অ্যান্টিবডিটা 3 মাসের বেশি থাকছে না। তার ফলে অ্যান্টিবডিটা কার কদিন থাকছে আমরা ঠিক মতো নির্দিষ্টভাবে জানতে পারছি না বলে আমরা যারা 16ই জানুয়ারি থেকে ভ্যাকসিন নেওয়া শুরু করেছি, তাহলে আমরা কবে বুস্টার ডোজটা নেব এই ব্যাপারটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয়। বুস্টার ডোজ মানে সেকেন্ড ডোজের পরের বুস্টার ডোজ, সেকেন্ড ডোজের পরের বুস্টার, এবং সেটাও তো এখনো কোনো গভর্নমেন্টের পলিসিও তো কোনো বুস্টার ডোজের মানে হয়নি। হ্যাঁ, কিন্তু ক্রমশ তো যারা প্রথম থেকে যারা ভ্যাকসিন নিয়েছে তারা তো আস্তে আস্তে বুস্টার ডোজ নেবার টাইমের দিকে এগোচ্ছে না। কিন্তু বুস্টার ডোজ, এটা খুব ইম্পর্টেন্ট কথা আপনি রেজ করলেন। যদি আমরা একবারে শেষ পর্বে চলে গেছি, কয়েকদিন আগে আমি WHO বিশেষজ্ঞ ডক্টর সৌম্যা স্বামীনাথনের সাথে কথা বলছিলাম।
উনি বললেন যে যদিও এথিক্যালি যেহেতু পৃথিবীর বহু মানুষ এখনো ভ্যাকসিন পাননি, সুতরাং এথিক্যালি বুস্টার ডোজের কথাটা বলাটা ঠিক নয়, কিন্তু এটা ঘটনা যেখানে যেখানে এক্সপেরিমেন্টেশন হয়েছে দেখা যাচ্ছে যে সেকেন্ড ডোজের পর 6 মাসের মাথায় যদি বুস্টার ডোজ নেওয়া যায় তাহলে অ্যান্টিবডি লেভেলটা এমন একটা জায়গায় যাচ্ছে যে এই যে এত ধরনের ভ্যারিয়েন্টের কথা আমরা বলছি, ডেল্টা, গামা, হোয়াট এভার ইট ইজ, সেগুলো কাউন্টার করার জন্য অ্যাডিকুয়েট অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তো শি অ্যাকচুয়ালি সেড যে 6 মাস পর বুস্টার ডোজ নিলে ইট গিভস ইউ আ রিয়েল সেন্স অফ সিকিউরিটি। তো আমাদের এখানে আমাদের দেশে এখনো বুস্টার ডোজের ব্যাপারে কোনো পলিসি ডিসিশন হয়নি, মানে আই রিয়েলি ডোন্ট নো যে আমি বুস্টার ডোজ কবে নেব। আমি ডক্টর স্বামীনাথনের সঙ্গে সম্পূর্ণ একমত। যার 16ই জানুয়ারি কোভিশিল্ড হয়েছে তার ফেব্রুয়ারির সেকেন্ড উইকেতে কোভিশিল্ড 28 দিন পরে দেওয়া হতো, তার ফেব্রুয়ারির সেকেন্ড ডোজ হয়েছে, তাহলে তার তো আগস্টের সেকেন্ডে 6 মাস শেষ হয়ে যাচ্ছে। তাহলে only 2 to 3 weeks ডাউন দ্য লাইন সে তো এলিজিবল হয়ে যাবে। তা না হলে তো তার বুস্টার ডোজটা যদি না নেয় তাহলে তো তার প্রথম দুটো ভ্যাকসিনের তৈরি অ্যান্টিবডি আর থাকবে না। আপনি বলছেন যে এখনই সরকারকে এটা নিয়ে ভাবতে শুরু করতে হবে যে সে বুস্টার ডোজের ব্যাপারে পলিসি। তার কারণ 16ই জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে যারা কমপ্লিট করেছে তারা কি করে, বিশেষ করে ডাক্তার তারা, এবং আপনি এটা খুব জরুরি কথা বলেন, এটা বেশিরভাগই মেডিকেল প্রফেশনালস যারা সামনে দাঁড়িয়ে লড়াই করছে, ফ্রন্ট লাইন ওয়ার্কার্স। হ্যাঁ, তো এটা খুব জরুরি। ডক্টর মুখার্জি, কলকাতা, যদিও আমি জানি এটা পলিসি ডিসিশন পশ্চিমবঙ্গ সরকার নেবে, কলকাতা কর্পোরেশন উইল অনলি কমপ্লাই, কিন্তু আপনাদের যেহেতু আপনি কথাটা তুললেন, জিজ্ঞাসা করছি আপনাদের কর্পোরেশন লেভেলে কি এই নিয়ে কোনো ভাবনা চিন্তা শুরু হয়েছে যে হোয়াট অ্যাবাউট দ্য বুস্টার ডোজ? আমরা তো ভাবনা চিন্তা করলেও তো আমরা কোনো হেডওয়ে করতে পারবো না, কারণ আমরা তো হচ্ছে ইমপ্লিমেন্টিং অথরিটি। আমাদের কাছে গাইডলাইন পলিসি দিলে আমরা এক্সিকিউট করব। এই নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে কোনো ধরনের কোনো ইন্টারঅ্যাকশন এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু নির্দেশ নেই। কিন্তু আপনি যেটা বললেন দ্রুতই ভাবতে শুরু করতে হবে। আমি এখানে একটা অন্য কথা বলি। আমরা আলোচনা করছি ভ্যাকসিন একটা নিয়েছে, তারপর দুটো নিয়েছে, তাহলে তার একটা বুস্টার ডোজের টাইম হয়ে আসছে। সোমনাথ স্বামীনাথন যেটা বলেছেন 6 মাস অবধি থাকতে পারে ইত্যাদি। কিন্তু মনে করুন ফার্স্ট ডোজ নিয়েছে, তারপর সেকেন্ড ডোজের আগে তার কোভিড হয়েছে, তার ফলে কোভিড হওয়ার পরে 3 মাস 17 দিন বাদে সে সেকেন্ড ডোজটা নিয়েছে, তাহলে তার ক্ষেত্রে সে আরো সময় পেয়ে যাচ্ছে। এই কথাটা আমি বলছি এই কারণে যে ভ্যাকসিন থেকে আপনার একটা ইমিউনিটি হতে পারে, আর ন্যাচারালি সাফার করলে একটা ইমিউনিটি হতে পারে। দেখা যাচ্ছে যে যার একটা স্টাডি বেরিয়েছে সেখানে বলছে যে যার ন্যাচারাল ইমিউনিটি হয়েছে বাই সাফারিং ফ্রম দ্য ইনফেকশন, আর যে ভ্যাকসিনও নিয়েছে, একই লোক যদি আক্রান্ত হয়ে থাকে আবার ভ্যাকসিন নিয়ে থাকে, তাহলে তাদের অ্যান্টিবডির একটা সংকরায়ন হয়, অর্থাৎ হাইব্রিডাইজেশন, এবং এই হাইব্রিডাইজেশন যাদের হচ্ছে তাদের ইমিউনিটি স্ট্রঙ্গার দ্যান দোজ হু হ্যাভ হ্যাড অনলি ফার্স্ট ডোজ এন্ড সেকেন্ড ডোজ। মানে যারা কোভিডে হওয়ার জন্য ন্যাচারাল ইমিউনিটিটা পাননি, যারা শুধুমাত্র সো কল সিনথেটিক ইমিউনিটি পেয়েছেন। আমরা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট কথা আপনি বললেন। আমি আবার যে প্রশ্নটা দিয়ে কোচটা দিয়ে শেষ করব, সাধারণ মানুষ যারা বাড়িতে বসে আছেন, যারা এত কিছু বোঝেন না, তাদের এই তৃতীয় ওয়েভ নিয়ে তারা অনেকটাই চিন্তিত। আমরা সবাই চিন্তিত, তারা আরো বেশি চিন্তিত। এবার তারা এটাও শুনছেন যে তাদের বাড়িতে বাচ্চারা আক্রান্ত হতে পারে। এইরকম জায়গায় আপনি তাদেরকে কি সাজেশন দেবেন যে কি সিমটম দেখলে, কি দেখলে তারা কি করবে? বাচ্চাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, খুব সেনসিটিভ ইন্ডিকেটর ইন্ডেক্স হচ্ছে প্রথম দেখা যে বাচ্চা প্লেফুল না প্লেফুল নয়। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চা খেলাধুলো করছে না বাচ্চা খুব নির্জীব হয়ে পড়ছে। যে কোনো অসুখের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওকে ওকে। কোভিড সন্দেহ করবেন কখন? জ্বরের ব্যাপারটা থাকতে হবে, ফিভার। সেকেন্ড হচ্ছে ফাস্ট রেসপিরেশন, তার দ্রুত শ্বাস নিতে হচ্ছে, ঘন ঘন শ্বাস নিতে হচ্ছে। তা বাচ্চার অনেক অসুখেতেই মায়েরা জানে বাচ্চা খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে দেখে, সুতরাং বাচ্চার জ্বর আছে কিনা, এফ ফর ফিভার, বাচ্চাকে দ্রুত শ্বাস নিতে হচ্ছে কিনা অর্থাৎ ফাস্ট রেসপিরেশন হচ্ছে কিনা, আর বাচ্চার প্লেফুলনেসটা ড্রপ করছে কিনা, এইগুলো যদি দেখেন, এইগুলো দেখলে আপনি নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না, আপনি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন যে সন্দেহ করার কোনো কারণ আছে কিনা।
তারপরে ডাক্তারবাবু আপনাকে যে গাইডেন্স দেবেন সেটা মেনে চলবেন। বড়দের ক্ষেত্রে যে ভিটামিন সি, ডি, ই করতে করতে জেড পর্যন্ত, এ টু জেড অনেক রকম ব্যাপার আছে। বাচ্চাদের ক্ষেত্রে অত কিন্তু ভিটামিন নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। ওকে। তার কারণ আপনি আমি ফলের রসটা রোজ খাই না, কিন্তু বাচ্চার মা বাচ্চাকে রোজ ফলের এমনি রসটা খাওয়ায়। নিয়ম করে খাওয়ায়। সুতরাং সেই ইমিউনিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ফলের রস যেভাবে খাওয়ান সেভাবেই খাইয়ে এবং যাবেন। আরেকটা কথা বোধহয় আলাদা করে ভিটামিন সি খাওয়াতে হবে। আরেকটা কথাও বোধহয় আপনি যেহেতু ভিটামিনের কথা বললেন, আরেকটা কথাও বোধহয় মানুষকে একটু মনে করিয়ে দেওয়ার, যে এখন তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পাল্লায় পড়ে সবাই কোভিডের ডাক্তার হয়ে গেছে, যে কোন ওষুধ খেতে হবে, কি খেতে হবে সবাই জেনে গেছে, প্রেসক্রিপশন বাজারে ঘুরছে। দয়া করে সেটা বাচ্চাদেরকে অ্যাপ্লাই করবেন না, কারণ ওইটা মোটামুটি অ্যাডাল্টদের জন্য, এবং তারও ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। তবুও সাধারণভাবে অনেকে অনেক কিছু নেন, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কোভিড শিখিয়েছে যে একটা যন্ত্র পাওয়া যায় যার নাম হচ্ছে পালস অক্সিমিটার। এটা আগেও পাওয়া যেত, কিন্তু সাধারণ লোক জানতো না। এখন বাচ্চাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে আপনার পালস অক্সিমিটারটা বাচ্চার আঙুলে দিলে কিন্তু আপনি ভুলভাল রিডিং পাবেন, কোনো কাজে লাগবে না। বাচ্চার আঙুলের জন্য তো তৈরি করা নয়। তাহলে কিভাবে করতে যাবে? এইটা নিয়ে আমরা পেডিয়াট্রিশিয়ানদের সঙ্গেও কথা বলেছি। ওকে। তাতে কিন্তু সায়েন্টিফিক অ্যাডভাইস হচ্ছে যে বাচ্চাদের জন্য, যারা বাচ্চাদের ডাক্তারবাবু তাদের কাছে দামি যন্ত্র থাকে, তারা সেইটা দিয়ে বাচ্চাদের পালস অক্সিমিটারের কাজটা দেখে। ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যে আপনি বলছেন আমাদের নরমাল পালস অক্সিমিটার দিয়ে বাচ্চাদের অক্সিজেন দেখা যাবে না, সেক্ষেত্রে ডাক্তারবাবুদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেখান থেকে তাকে করতে হবে। আর আমরা আগামী রবিবার দিনেতে আমাদের ডাক্তারবাবুদের, কর্পোরেশনের ডাক্তারবাবুদের একটা আলোচনা ট্রেনিং মতো একটা আছে, কাইন্ড অফ ওয়ার্কশপ। আপনি তো জানেন আমরা ডেঙ্গু নিয়ে যেরকম ওয়ার্কশপটা করি, তো আগামী রবিবার আমাদের সেই ডাক্তারবাবুদের নিয়ে একটা ওয়ার্কশপ আছে। সেখানে যেমন আইডি হসপিটালের ডক্টর যোগীরাজ রায় থাকবেন আমাদেরকে এনলাইটেন করার জন্য, এবং ডক্টর অপূর্ব ঘোষ ডিরেক্টর আইসিএইচ উনিও থাকবেন। এবং ঘটনাচক্রে আজকে যেমন আমার প্রোগ্রামটা আপনি সঞ্চালনা করছেন, ওই প্রোগ্রামটা আমাকে সঞ্চালনা করতে হবে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট। এবং এটা কি মূলত ফোকাসটা বাচ্চাদের কে কেন্দ্র করেই হবে, মানে এই ওয়ার্কশপটা কি মূলত বাচ্চাদেরকে কেন্দ্র করেই? ওটা আবার একটু ব্লক করে গেছে। আমাদের ডাক্তারবাবুরা এই ওয়ার্কশপের মাধ্যমে আরো এনলাইটেন্ড হয়ে আরো বেশি ওরিয়েন্টেড থাকবে। না, উইথ দ্য ফোকাস অন চিলড্রেন, মানে বাচ্চাদের বিষয়টাও থাকবে তার মধ্যে। তাতে কারণ এইগুলো নিয়ে তো আলোচনা আসছে, আমরা কিন্তু বাচ্চারা এফেক্টেড হতে পারে, থার্ড ওয়েভ হতে পারে। এটা যদি রিউমার রিপোর্টিংও হয়, পাবলিক হেলথে কিন্তু আমরা রিউমার রিপোর্টিংকে অস্বীকার করি না। ঠিক ঠিক। আমার মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ডক্টর মুখার্জির সঙ্গে প্রত্যেকবারই গুরুত্বপূর্ণ কথা হয়, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি, আমিও ডক্টর মুখার্জি চেষ্টা করি একটু সময় থেকে এগিয়ে গিয়ে কথা বলা, এবং আজকেও আমরা সেই চেষ্টাটাই করলাম যে তৃতীয় ওয়েভে আসলে কি করে, বিশেষ করে তৃতীয় ওয়েভের ক্ষেত্রে যেহেতু শিশুদের তারা আক্রান্ত হতে পারেন বলে একটা ধারণা হচ্ছে, সরকার থেকেও এই নিয়ে বিশেষ আলাদা করে ইউনিট তৈরি করা হচ্ছে, নানান কিছু করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি করা উচিত, কি করে সিমটম দেখবেন, উনি কটা জরুরি কথা বললেন যে অ্যাডাল্টদের, বড়দের কোভিড এর ক্ষেত্রে যা অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি বা যেভাবে আমরা হ্যান্ডেল করি, সেটা কিন্তু শিশুদের ক্ষেত্রে করাটা বাঞ্ছনীয় নয়। যে পালস অক্সিমিটার আমরা ব্যবহার করি সেটা ওদের ক্ষেত্রে চলবে না। তো এইগুলো মাথায় রাখার দরকার, এবং কতগুলো পয়েন্ট উনি বললেন যে প্লেফুলনেস আছে কিনা, তার ফিভার আছে কিনা, তার ফাস্ট রেসপিরেশন হচ্ছে কিনা, এই তিনটে মূল পয়েন্ট কথা উনি বললেন। এবং আমি ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে আগামী দিনে কলকাতা পুরসভা এই নিয়ে আরো গাইডলাইন, মানে হয়তো গাইডলাইনটা সরকার তৈরি করবে, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন, একটা আউটলাইন স্ট্রাকচার এটা কলকাতা পুরসভা করবে। আজকে অসাধারণ আলোচনা হলো আরেকটার জন্য, যে এপিডেমিওলজিক্যালি উনি বললেন কলকাতার উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার তুলনায় কম এফেক্টেড বলে ওনাদের প্রাথমিক ধারণা, যে এপিডেমিওলজিক্যাল ডেটা সেটা থেকে। এর পিছনে কি কার্যকারণ আছে সেটা নিশ্চয়ই গবেষণার বিষয় হবে। যারা গবেষক তারা অনেকেই প্রোগ্রাম দেখেন, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো যে এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করতে। কিন্তু আমরা একটা জায়গা আলোচনা হলো, একটা জায়গায় পৌঁছতে পারলাম, এই আলোচনা আমরা চালিয়ে যাব। কিন্তু আজকের অনুষ্ঠানটা যারা শুনবেন, আমার মনে হয় তারা অত্যন্তই প্রয়োজনীয় ইনপুট পাবেন আগামী দিনে
যদি থার্ড ওয়েভ আসে, যদি তৃতীয় ঢেউ আসে, এবং যদি সেই ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতোই চেহারা নিতে শুরু করে, তাহলে কি করে আপনি সামলাবেন? সুতরাং আমরা এখনই বলতে পারছি না যে তৃতীয় ঢেউয়ে পায়ের পাতা ভিজবে না হাঁটু অব্দি জলে আপনি ডুবে যাবেন। হ্যাঁ, কিন্তু যেগুলো আমরা আলোচনা করলাম তার থেকে কিন্তু এই আমি ইঙ্গিতটা দেবার চেষ্টা করেছি যে তৃতীয় ঢেউ আসুক না আসুক তাতে আশঙ্কাগ্রস্ত হওয়ার কিছু নেই। হ্যাঁ, অন্তত লড়াইয়ের রাস্তাটা কি হবে? পায়ের পাতা ভিজুক আর হাঁটু অব্দি জল থাকুক আর বুক অব্দি ইয়াসের আক্রমণে জল উঠুক, কিন্তু লড়াইটা কি করে আমরা করবো? লড়াই তো আমাদের করতে হবে। লড়াই তো আমরা তো ফাঁকা মাঠে গোল দিতে পারি না কোভিডকে। সেই লড়াইটা কি করে করব? সেই লড়াইয়ের রাস্তা, খানিকটা রাস্তা ডক্টর মুখার্জি বাতলালেন। আগামী দিনে আবার আমরা আলোচনাগুলো চালিয়ে যাব। আজকে আমরা এখানেই শেষ করছি, আবার এই আলোচনা চলবে। অনেক ধন্যবাদ সবাই। ডক্টর মুখার্জি, অনেক ধন্যবাদ।